আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় ভূমিকম্প সংক্রান্ত বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বিকেলে তেজগাঁওয়ে সরকার প্রধানের দফতরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত শুক্র ও শনিবার 2 দিনে 4 দফা ভূমিকম্পে দেশে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর প্রধান উপদেষ্টা এই বৈঠকে বসেন। বৈঠকে ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলা ও উদ্ধার তৎপরতা সহ নানা বিষয় নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। ওই ভূমিকম্পে 3 জেলায় অন্তত 10 জনের মৃত্যু হয় এবং 6 শতাধিক মানুষ আহত হন। ঢাকার বহু ভবনে ফাটল দেখা দেয়, কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনা ঘটে। রিক্টার স্কেলে 5.7 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্প প্রতিরোধ সম্ভব না হলেও এ ধরনের দুর্যোগের পূর্বাভাস পেতে প্রাকৃতিক ও প্রযুক্তিগত ব্যবস্থা চালু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে ভূমিকম্পের পূর্বাভাস পেতে গবেষণা প্রকল্প হাতে নেওয়া এখন সময়ের দাবি। এজন্য প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সংস্থান জরুরি বলছেন তারা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। বাংলাদেশের ভূগর্ভে 5টি ফল্ট লাইন সক্রিয়, যার 2টি ঢাকার কাছাকাছি আর 3টি বাংলাদেশ, মিয়ানমার ও ভারত সীমান্ত জুড়ে বিস্তৃত। এসব ফল্ট লাইন থেকে যে কোনো মুহূর্তে বড় ধরনের ভূমিকম্প সৃষ্টি হতে পারে রিক্টার স্কেলে, যার মাত্রা হতে পারে 7 থেকে 8.5 পর্যন্ত। সম্ভাব্য এই ধরনের মহাবিপর্যয় রোধ করা না গেলেও ভূমিকম্পের পূর্বাভাস পাওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে বলে জানান এই গবেষক। অ্যানিমাল বিহেভিয়ার উপরে ভূমিকম্প পূর্বাভাস আইডেন্টিফাই করা যায়, সেটা চায়না করতেছে। সেটা চাইলে আমাদের দেশে করতে পারে। 4টা ওয়েভ থাকে, পি ওয়েভ, এস ওয়েভ, রিলাই ওয়েভ, লাভ ওয়েভ। গতি করে একমাত্র এস ওয়েভটা, তারপরে আসে, কয়েক সেকেন্ড পরে আসে। এই পি ওয়েভটা যখন সেন্সরে কালেক্ট করলো, তখন সেটা সার্ভারে দিয়ে দিল, গুগল সার্ভারে। তখন এটা প্রত্যেকের মোবাইলে চলে গেল। সেই প্রিপারেশন নিয়ে কেউ টেবিলের নিচে চলে যাচ্ছে, কেউ হয়তো বাসার নিচে চলে যাচ্ছে। গবেষকদের মতে, ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া গেলে সেটা যে মাত্রারই হোক, প্রাণহানি কমে যাবে অনেকাংশে। তবে এই ধরনের প্রকল্প বেশ ব্যয়বহুল। বিশাল একটা কর্মযজ্ঞ, এখন অর্থের দরকার। তো সেটা আমি কি অ্যানিম্যাল বিহেভিয়ারে যাব, না আমি ওইটাতে যাব? সেই জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়গুলো এই দুটো এক্সাম্পল নিয়ে তারা অনতিবিলম্বে গবেষণা শুরু করতে পারে। ভূমিকম্পের পূর্বাভাস প্রকল্প গ্রহণের পাশাপাশি অবিলম্বে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ঝুঁকি নিরূপণেরও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এনটিভি নিউজ ডেস্ক। আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের 90% মানুষ চরম জলবায়ু ঝুঁকিতে পড়বে। ফলে উচ্চ তাপমাত্রা, ভয়াবহ বন্যাসহ উপকূল বেষ্টিত এলাকায় লবণাক্ততা বাড়বে। সোমবার রাজধানীর একটি হোটেলে প্রতিবেদন উপস্থাপনে এমন তথ্য তুলে ধরেছে বিশ্বব্যাংক। বিস্তারিত দেখুন ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। 2030 সালের মধ্যে বাংলাদেশ ভয়াবহ জলবায়ু ঝুঁকির মুখে পড়তে পারে এবং এর ফলে দেশটির লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এমন ভয়াবহ তথ্য তুলে ধরে বিশ্বব্যাংক বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম। সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঝুঁকি থেকে সহনশীলতা, দক্ষিণ এশিয়ায় মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজন সহায়তা বিষয়ে এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, 2030 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় ঘন বসতিপূর্ণ দেশগুলো ঝুঁকিতে পড়বে। বিশেষ করে এর প্রভাব মোকাবিলা করতে হবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে। Governments in South Asia can encourage adaptation best by helping households and firms help themselves, by helping them adapt. And what does that mean in terms of policy? We emphasize a two-pronged approach, right? Governments could do both investing in climate resilient specific measures and policies that are very specifically about building climate resilience. And second, they can combine this with measures that are aimed at broader development, but they also have resilience co-benefits.
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ সচিব ডক্টর ফারহিনা আহমেদ বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় শক্তি অবকাঠামো উন্নয়ন ও তথ্য সংগ্রহ সবই ব্যয়বহুল। জলবায়ু অভিযোজন মোকাবিলায় বাংলাদেশের অনেক পলিসি রয়েছে, তা বাস্তবায়ন চ্যালেঞ্জিং। We have a huge need for climate adaptation and mitigation. In total, I think we, according to our NAP and NDC, we have almost $12 billion per year. And Bangladesh government is putting almost 3.5 billion from its own budget. So there is a gap. So how to fill up that gap? তবে সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করার চেষ্টা করছে বাংলাদেশ। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছে। হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ বেড়ে শ্বাসকষ্ট তীব্র হয় তাকে বিশেষ পর্যবেক্ষণে নেয়ার সিদ্ধান্ত জানান চিকিৎসকেরা। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক FM সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। আগের হৃদরোগের সঙ্গে নতুন সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট বাড়ছে। হাসপাতালে নেয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বোর্ডের আরেক সদস্য জানান, তাকে অন্তত 24 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। খালেদা জিয়ার দ্রুত সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আরকোর বচবের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই সমর্থন চান। এ সময় অধ্যাপক মোহাম্মদ ইউনুস কমনওয়েলথ মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন, কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে। মহাসচিব আরও নিশ্চিত করেন, আসন্ন নির্বাচনের আগে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য কমনওয়েলথ প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক দলগুলোর আয়ের বড় অংশই আসে অবৈধ উৎস থেকে, আর ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নিলেও ইনকাম ট্যাক্সের ভয়ে সেগুলো আয় হিসেবে দেখায় না দলগুলো। এমন চিত্র উঠে এসেছে ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসের গবেষণায়। রিপোর্ট পর্যালোচনা শেষে টিআরবি মহাপরিচালক অভিযোগ করেন, দেশের রাজনীতি এখন ব্যবসা, যেখানে আমলাতান্ত্রিক সিন্ডিকেট জড়িত। আর রাজনৈতিক দলগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনার দাবি সুজন সম্পাদকের। জুবায়ের প্রধানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে গত 4 নভেম্বর সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 2025 জারি করে নির্বাচন কমিশন। এতে রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের কাঠামোসহ নির্বাচনী ব্যয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আরপিওর 44 অনুচ্ছেদ অনুযায়ী প্রতি ভোটারের পেছনে প্রার্থীর সর্বোচ্চ খরচ নির্ধারণ করা হয়েছে 10 টাকা, আর মনোনয়নপত্র জমার সময় জামানত 20,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। এসব বিধিনিষেধে নাগরিক সমাজ খুশি হলেও তা পালনে অনীহা বেশিরভাগ রাজনৈতিক দলের। রাজধানীর এলিফ্যান্ট রোডে আয়োজিত গোলটেবিল আলোচনায় এমন অভিযোগ বক্তাদের। সেখানে আয় ব্যয়ের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে বিএনপি ও জামায়াতে ইসলামী। আমাদের প্রথম নীতি হচ্ছে যে রসিদ ছাড়া কোনো আয় নেই এবং ভাউচার ছাড়া কোনো ব্যয় নেই। আমাদের গঠনতন্ত্র আয়ের উৎসটা খুব ক্লিয়ারলি বলা আছে এবং এর বাইরে আমাদের কোনো আয় নেই। আমাদের ম্যান পাওয়ার বলে আমাদের সদস্য আরোকন যেটা বলি, এবং আমাদের কর্মী সদস্যদের জন্য তাদের আয়ের 5% দিতে তারা বাধ্য। পার্টি কোথা থেকে ফান্ড আনবে, এটা পার্টির প্রবলেম। পার্টি উইল ডিসাইড একটা যে সে ফান্ড কোথা থেকে আনবে। কারণ আপনি ধরেন আমার একটা প্রোগ্রাম করতে আমার 10 লাখ টাকা খরচ হবে, এই 10 লাখ টাকা তো আমার কাছে নাই 10 লাখ টাকা খরচ করার। তো পার্টি শুড প্রোভাইড দ্যাট ফান্ড, এন্ড পার্টি ফান্ডে অনেকভাবে টাকা আসে। জনগণ, ব্যবসায়ীরা ডোনেট করে, অন্যরা ডোনেট করে, টাকা আসে। হলফনামা যাচাই বাছাই গুরুত্ব বাড়বে জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ও রাজনৈতিক অঙ্গন থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে। মনোনয়ন বর্জ্য হলো আমাদের যে অনিষ্টের একটা বড় কারণ, এবং এর মাধ্যমে কিন্তু রাজনীতিটা ব্যবসায় পরিণত হয়েছে। আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, দুর্বৃত্তদের দূরে রাখতে হবে।
আর টিআইবির মহাপরিচালক বলেন, ব্যবসা, রাজনীতি ও আমলাতন্ত্র এই 3 খাতের সংস্কার ছাড়া সুফল মিলবে না। নির্বাচনী অর্থায়ন শুধুমাত্র কিন্তু প্রচারণার অর্থায়ন। নির্বাচন কমিশন যে বা আরপিও যে সীমাটা নির্ধারণ করে দিয়েছে, এটা শুধুমাত্র নির্বাচনী প্রচারণার জন্য। নির্বাচনের প্রচারণাটা শুধু নির্বাচনী ব্যয় না, এর বাইরে অনেক ব্যয়। আমরা চেয়েছিলাম এই 3টা ক্ষেত্রে প্রাধান্য দিয়ে সংস্কার করার জন্য: রাজনীতি, আমলাতন্ত্র, ব্যবসা। আমলাতন্ত্রের তথাকথিত সংস্কার কমিশন হয়েছে। এছাড়া নারী প্রার্থীদের নির্বাচনী ব্যয় রাষ্ট্রকে বহন করার দাবি জানান টিআইবির মহাপরিচালক। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন ও গণভোট একদিনে করতে ব্যয় বাড়বে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, সে অনুযায়ী বাজেট সংশোধন করা হচ্ছে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। নির্বাচন ও গণভোট একদিনে হলে বাজেট কি হবে এমন প্রশ্নের উত্তরে এ কথা জানান অর্থ উপদেষ্টা। আরও জানান, 25 নভেম্বর থেকে দূতাবাসগুলোতে প্রবাসী ভোটারদের তালিকাভুক্তি শুরু হবে। রাজনৈতিক সরকার ছাড়া শুধু প্রশাসন দ্বারা চালের বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। গণভোটের ব্যাপারটা আসছে, এটা তো আগে যখন আমরা বাজেট দিয়েছি সেই ওই প্রজেকশনে ওদের এটা ছিল না হয়তো। তারপরে ওরা এখন আপনার ওই যে বিদেশে যে আজকে থেকে 25 তারিখ থেকে শুরু হবে বিদেশে ভোটারদের এনরোলমেন্ট, আপনার জানেন এমবেসিতে, সেটার হয়তো তখন ফরেন মিনিস্ট্রি থেকে হয়তো আমাদেরকে চাইতে পারে যে তাদের তো আমি দেখে আসছি, সিঙ্গাপুর যে গেলাম, এর আগে আমি জাপানে দেখছি ওরা প্রিপারেটরি ইসে নিচ্ছে। গত 6 দিনে পোস্টাল ভোট ভিডি অ্যাপের মাধ্যমে প্রায় 22,000 প্রবাসী বাংলাদেশি ভোট প্রদানের জন্য নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে পোস্টাল ভোট কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেমের সাথে যুক্ত কর্মকর্তারা তাদের বিভিন্ন কার্যক্রম প্রধান নির্বাচন কমিশনারের সামনে তুলে ধরেন। কর্মকর্তারা বলেন, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছেন তারা। সাইবার অ্যাটাকের ঝুঁকি থাকলেও কমিশন এই বিষয়ে সতর্ক রয়েছে বলে তারা জানান। বর্তমানে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে নিবন্ধন কার্যক্রম চলছে, আর বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত 68টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গত 16 বছর গণমাধ্যমের নির্লজ্জ ভূমিকা ছিল উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন সাংবাদিকতার স্বার্থে সাংবাদিকদের দলীয় অবস্থান নেওয়া পরিহার করতে হবে। ক্ষমতায় গেলে বিএনপি সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করবে বলেও অঙ্গীকার করেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। রাষ্ট্র ও সরকার ব্যবস্থার সংস্কারে সরকারের নানামুখী তৎপরতার মধ্যেও আলোর মুখ দেখেনি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন। কমিশনের সুপারিশ বাস্তবায়নেও নেই কার্যকর কোনো উদ্যোগ। এমন বাস্তবতায় ইউকে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট ও বিবিসি মিডিয়া অ্যাকশনের সহায়তায় রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে কনসালটেশন অন মিডিয়া রিফর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। সভা থেকে রাজনৈতিক নেতাদের কাছ থেকে স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার চান সাংবাদিক নেতারা। যারা বিট করে সেই রিপোর্টারদেরকে আপনারা নিজেদের কর্মী বানিয়ে ফেলেন এবং আপনারা বলেন যে অমুক হাউসে অমুক অমুক আমাদের লোক। এই আমাদের লোক বলাটা আপনারা বন্ধ করবেন। যারা ভবিষ্যতে সরকার গঠন করবেন বা দেশ পরিচালনা করবেন, তাদের সেই অঙ্গীকারটা কতটুকু আছে, সেই অঙ্গীকার তারা আদৌ পালন করবেন কিনা, সেই জায়গাগুলোকে তারা যদি নিশ্চয়তা দেন, নিঃসন্দেহে বাংলাদেশের একটা সুস্থ সবল গণমাধ্যম, সুস্থ গণতন্ত্র জন্ম দিবে। গণমাধ্যম কর্মীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন আলোচনায় অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আপনারা বিগত 15 বছরের মতো আর কাউকে বিদেশে চলে যেতে হয়, পালাতে হয়, এরকম করে আমাদের তুলে ধরবেন না। পারফরমেন্সের দর্শকপ্রিয়তার বিবেচনায় অথবা হতে পারে সবার জন্য সমানতার দৃষ্টিতে একটা বিজ্ঞাপনের আর্থিক সুবিধা টেলিভিশনগুলোকে দেওয়া যেতে পারে। গণমাধ্যম যদি কাজ না করে তাহলে তো আসলে আর কিছুই থাকে না। আমরা মোটামুটি অভিজ্ঞতা থেকে দেখেছি যে পুরো রাষ্ট্রশক্তিকে পকেটে ভরে ফেলা যায়। একটা বডি থাকা দরকার, সেই বডিটা কারা সাংবাদিক হিসেবে কাজ করবেন না করবেন সেটা একটা লাইসেন্স দিবেন বা সেই জায়গাটাকে তারা সুনির্দিষ্ট করবেন। বিগত সময়ে গণমাধ্যমের নিন্দনীয় ভূমিকা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, কোনো দলের পক্ষে অবস্থান নিলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নষ্ট হয়।
নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। আজকে ফাইভ সাহেব যে কথা বললেন, রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। কারণ আমরা দেখছি তো যে আপনার গত 15 বছর কি হয়েছে। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিলিটিকে সমর্থন করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যম কর্মীদের ওপর নিপীড়ন চালানো হবে না বলে অঙ্গীকার করেন দলের মহাসচিব। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। কেরানীগঞ্জে বাড়িতে গ্যাসের সরবরাহ না থাকায় জিঞ্জিরা গ্যাস অফিসের সামনে বিক্ষোভ ও মিছিল করেছে এলাকাবাসী। উপজেলার সুবাড্ডা ইউনিয়নের কালীগঞ্জ দরগাবাড়ি এলাকাসহ এই ইউনিয়নের 4টি ওয়ার্ডে প্রায় 103টি বাড়িতে দীর্ঘদিন ধরেই গ্যাস না পাওয়ায় এলাকাবাসী স্থানীয় জিঞ্জিরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের বরাবর লিখিত স্মারকলিপি দিয়েছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে নিয়মিত গ্যাস না পেলেও গ্যাসের বিল দিয়ে আসছে। তারা অভিযোগ করেছে বাসা বাড়িগুলোতে গ্যাস সরবরাহ না থাকায় বাড়ির ভাড়াটিয়ারাও চলে যাচ্ছে। গ্যাস সরবরাহ নিয়মিত না থাকায় রান্নাসহ সংসারের যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এই এলাকায়। বিদ্যুতের প্রিপেইড মিটার পরিবর্তন এবং মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বাতিলের দাবিতে লং মার্চ টু নেসকো কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিদ্যুৎ অফিস ঘেরাও করা হয়। সকাল 11টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ গ্রাহকরা নাটোর শহরের আলাইপুর এলাকায় অবস্থিত নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি নেসকোর অফিসের সামনে অবস্থান নেয়। এ সময় গ্রাহকরা অভিযোগ করেন নির্ধারিত ইউনিট ব্যবহারের ওপর চার্জ আদায় ছাড়াও প্রতি কিলোওয়াটের জন্য 42 টাকা হারে ডিমান্ড চার্জ, মিটার ভাড়া সহ নানা খাতে গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার টাকা লুটে নিচ্ছে নেসকো। অবিলম্বে এই সব চার্জ বাতিল সহ মিটার পরিবর্তনের দাবি জানান আন্দোলনকারীরা। কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় অবস্থান কর্মসূচির পাশাপাশি নাটোর শহরের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। আগামী জাতীয় নির্বাচনে ঢাকা 12 আসনে বিএনপির প্রার্থিতা পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আনারুজ্জামান আনোয়ার কর্মী সমর্থকরা। বিকেলে রাজধানী পান্থপথ থেকে একটি মিছিল বের হয়। এ সময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মনোনয়ন রিভিউ আবেদন জানিয়ে আনোয়ারের পক্ষে স্লোগান দেন তারা। মিছিলটি বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে এসে জড়ো হয়। পরে সেখান থেকে দাবি জানানো হয় ঢাকা 12 আসনে বিএনপির প্রার্থী হিসেবে যেন আনোয়ারকে মনোনয়ন দেওয়া হয়। প্রাথমিকভাবে এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাইফুল আলম নীরব। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চাঁদপুর 2 আসনে বিএনপির প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন এবং সিরাজগঞ্জ 3 আসনের বিএনপির প্রার্থী ভিপি আইনুল হক। নির্বাচনী পথসভায় যোগ দিতে বিকেলে চাঁদপুরের মতলব সেতু এলাকায় জড়ো হয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। পরে গণসংযোগে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির প্রার্থী জালাল উদ্দিন। উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। অন্যদিকে ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচনে জনগণ বিজয়ী করলে সার্বিক উন্নয়নের আশ্বাস দিয়েছেন সিরাজগঞ্জ 3 আসনের বিএনপির প্রার্থী ভিপি আইনুল হক। বিকেলে রায়গঞ্জ উপজেলা নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। বাংলাদেশ সি স্যুট অ্যাওয়ার্ডস 2025-এ সিইও অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হলেন ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও নিশাত তাসনিম সূচি। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ সি স্যুট অ্যাওয়ার্ডসের 4র্থ আসরে তাকে এই সম্মাননা দেওয়া হয়। এছাড়া 4র্থ আসরে ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মোহাম্মদ ফিরোজ আলমকে সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়। রাজধানীর একটি হোটেল অনুষ্ঠিত বাংলাদেশ সি স্যুট অ্যাওয়ার্ডস 2025-এ বর্ষসেরা সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। উৎপাদন খরচ কমিয়ে ফিডের দাম কমাতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে কথা জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার। আরও বলেন, ফিড তৈরির কারখানাগুলোর বিদ্যুতের দাম কমানোর চেষ্টা চলছে। তা করা গেলে ফিডের দাম কমে আসবে। বলেন, 26 নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন করতে যাচ্ছে সরকার। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কক্ষে হবে মূল আনুষ্ঠানিকতা।
কৃষিতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 5 ক্যাটাগরিতে 15 জনকে সম্মাননা দেওয়া হবে। প্রিমিয়ার লিগ ফুটবলে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর 5 গোলের রোমাঞ্চকর ম্যাচে আবাহনীকে হারালো মোহামেডান। মৌসুমের প্রথম দ্বৈরথে আকাশী হলুদ জার্সিধারীদের 3-2 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচের 20 মিনিটে রহিম উদ্দিনের গোলে এগিয়ে যায় মোহামেডান। 32 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইমানুয়েল কেকে। বিরতির পর 58 মিনিটে জাহিদ হাসানের ক্রস থেকে দারুণ হেডে আবাহনীর জাল কাঁপান বোয়াটান। 72 মিনিটে 1 গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দেয় আবাহনী। 78 মিনিটে ব্যবধান কমিয়ে খেলায় দারুণ রোমাঞ্চ এনে দেন শেখ মোরসালিন। শেষ দিকে সুযোগ পেলেও সমতায় আর ফেরা হয়নি আবাহনীর। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে মৌসুমের প্রথম জয়ের স্বাদ পান মোহামেডান। অন্যদিকে এবারের আসরে এখন পর্যন্ত জয়ের স্বাদ পাওয়া হয়নি আবাহনীর। এশিয়ান কাপে জায়গা করে নিলেও ঘরোয়া লিগ চালু না হলে বাংলাদেশের নারী ফুটবলে ধারাবাহিক উন্নতির কোনো সুযোগ দেখছেন না কোচ পিটার বাটলার। জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় ভুটানের লিগ খেলেও তা মানসম্পন্ন নয় বলে মনে করেন তিনি। এদিকে মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে খেলতে যাচ্ছে নারী ফুটবল দল। নিলয় মজুমদারের রিপোর্ট। গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচের পর আবারও মাঠে ফিরেছেন আফিয়েদারা। এশিয়ান কাপের প্রস্তুতি নিতে মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। তবে এশিয়ান কাপের মতো বড় মঞ্চকে ঘিরে বাফুফে টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচ আয়োজন করলেও তা যথেষ্ট মনে করছেন না দলের হেড কোচ পিটার বাটলার। ঘরোয়া লিগ চালু না হলে মেয়েরা নিয়মিত ফুটবল খেলার সুযোগ পাবে না। প্রতিনিয়ত মাঠে না নামলে আপনার উন্নতি হবে না। নিশ্চয়ই প্রীতি ম্যাচ ও টুর্নামেন্ট আপনাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাবে, কিন্তু ধারাবাহিক উন্নতি করতে হলে ঘরোয়া টুর্নামেন্টই খেলতে হবে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলবেন ঋতুপর্ণারা, যা দলে যোগ করেছে বাড়তি রোমাঞ্চ। প্রতিপক্ষ দুইটিই র্যাঙ্কিংয়ে এগিয়ে। অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের প্রস্তুতির জন্য তাদের ভালো প্রতিপক্ষ হিসেবে দেখছে বাংলাদেশ। তাই জয় দিয়ে শুভ সূচনা করতে চান আফিয়েদা। কোচ দেখাইছে যে কিভাবে ভুলগুলো শুধরাইতে হবে। আমরাও শিখছি ওখান থেকে যে কিভাবে আরো বেটার করতে পারি। আমরা যেহেতু আজারবাইজানের সাথে খেলা, ওদের খেলা এখনো আমরা ভাবে দেখি নাই, আর দেখাবে, তো অবশ্যই সেখান থেকে আমরা বুঝবো যে ওরা কিভাবে খেলে। অবশ্যই কোচ মাঠে গিয়ে দেখাবে যে ওদের সাথে কিভাবে খেলতে হবে। আগামী 26শে নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনী কোনো প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণ না করার জন্য সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। চিঠিতে ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা রক্ষার স্বার্থে এই নির্দেশনা দেওয়া হয়। এর আগেও জাতীয় দলের ক্রিকেটার ও ফুটবলারদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। এজন্য জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনগুলোকে কঠোরভাবে সুস্পষ্ট দুটি বার্তা দিয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দল বা কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ব্যবহার করতে দেওয়া হবে না। তাদের যে কোনো নির্বাচনী সভার মঞ্চে বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দিয়েছে এনএসসি। কাবাডি। চাইনিজ তাইপেকে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল ভারত। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের ফাইনালে 35-28 পয়েন্টের জয় পেয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। যদিও প্রথমার্ধে লড়াইটা দারুণ জমিয়ে তোলে চাইনিজ তাইপে। প্রথম মিনিট থেকে অনেকটা সমান তালে পারফর্ম করে দুই দল। বিরতির আগে প্রতিপক্ষকে অল আউট করে লিড বাড়িয়ে নেয় ভারত। শেষ পর্যন্ত 20-16 পয়েন্টে এগিয়ে যায়। বিরতিতে যায় চ্যাম্পিয়নরা। বিরতির পর ব্যবধান কমাতে পারেনি চাইনিজ তাইপে। উল্টো ম্যাচ থেকে ধীরে ধীরে ছিটকে যায় তারা। ম্যাচ শেষ হওয়ার 4 মিনিট আগে খেলায় রোমাঞ্চ আনলেও ভারতের স্কোরটা আর ধরে রাখতে পারেনি চাইনিজ তাইপে। আগের আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও ঘরের মাটিতে এবার তারা ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। কাবাডি বিশ্বকাপে এটি তাদের সেরা সাফল্য। সেমিফাইনালে চাইনিজ তাইপের সঙ্গে লড়াই করে 25-18 পয়েন্টে হেরে যায় শাহনাজ পারভিনের দল। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।